আগামীকাল কামদুনি মামলার রায়দান, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টে মামলা অভিযুক্তদের, সেই মামলারই রায়দান আগামীকাল রয়েছে। আগামীকাল দুপুর 2টোয় রায়দান বলে জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কামদুনি মামলার রায়দান আছে আগামীকাল দুপুর 2টোয়। রায়দান বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে। কামদুনি কাণ্ডের রায়দান রয়েছে বলে জানা যাচ্ছে। কারণ নিম্ন আদালতের যে রায়, ফাঁসির সাজা, এবং সেই ফাঁসির সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেছিলেন অভিযুক্তরা, তারই রায়দান রয়েছে। অভিরূপা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, ইতিমধ্যেই নিম্ন আদালতে ফাঁসির সাজা অভিযুক্তদের এবং তার প্রেক্ষিতে পাল্টা উচ্চতর আদালতে আবেদন করেছিলেন অভিযুক্তরা, যার রায়দান রয়েছে আগামীকাল। কি হতে পারে? কামদুনি মামলার ক্ষেত্রে অভিযুক্ত যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের রায়দান আগে করে দিচ্ছেন। ফাঁসির সাজা ছিল এবং যাবজ্জীবনের সাজা ছিল। একজনের মৃত্যু ঘটেছে সাজার ট্রায়াল চলাকালীন। এই প্রত্যেকেই আবেদন করেছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে বহুদিন মামলা চললো। বাদী এবং সাক্ষীদের কথাও রেকর্ডেড করা হয়েছে। এই সমস্ত বিষয়টির পর কয়েকদিন আগে শুনানি শেষ হয়েছিল। রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতিদ্বয়। আগামীকাল দুপুর 2টোর সময় এই মামলার রায়দান হতে চলেছে। এবার এটাই দেখার বিষয়, এই অভিযুক্তরা ফাঁসির সাজা মুকুব হয় নাকি নিম্ন আদালতের রায় বহাল রাখে, সেটাই এখন দেখার বিষয়। শর্মিষ্ঠা, একেবারে আমাদের নজর থাকবে সেদিকে। অভিরূপা, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা। পুর নিয়োগ দুর্নীতি। আজ যেখানে রাজ্যে খাদ্যমন্ত্রী রতিন ঘোষের বাড়িতে ইডির হানা দিনভর। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি স্ক্যানারে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ। যে সময় পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, ঠিক সেই সময় পুরসভার চেয়ারম্যান ছিলেন রতিন ঘোষ। সেই কারণে দুর্নীতির রহস্য ভেদে সকাল থেকে একটানা খাদ্যমন্ত্রীর বাড়িতে চলল ম্যারাথন তল্লাশি ইডির। ঘড়িতে সকাল 6টা, রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষের বাড়িতে ইডির হানা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ। যে সময় পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময় পুরসভার চেয়ারম্যান ছিলেন রতিন ঘোষ। সেই কারণে দুর্নীতির রহস্যভেদে সকাল থেকে একটানা খাদ্যমন্ত্রীর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। এর মধ্যে আচমকাই আরও আটোসাটো করা হয় রতিন ঘোষের বাড়ির বাইরের নিরাপত্তা। সূত্রের খবর, বাড়ির সামনে ভিড় বাড়তে থাকায় বাড়ানো হয় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়তে থাকে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শাসক দলের নেতাকর্মীদের মধ্যে। যতটা বলবো ততটাই কম বলা হবে, যা বলবো তাই তার থেকে কম বলা হবে। উনি এত ভালো লোক, ওনার মতন ভালো লোক আমরা দেখিনি। সত্যি কথা, আমি তো পড়োশি, আমি থাকি এখানেই, ওনার পাশের বাড়িতেই থাকি। যাই হোক, সজ্জন মানুষ, এটুকু আমরা জানি, এবং ভীষণই ভালো মানুষ। Individuals knows that the man is having the proper honesty. The man is not having a single black mark, man. Yes, absolutely. We are saying not only us, man. সূত্রের খবর, বেশ কিছু বিষয়ে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির বিষয়ে তিনি কিছু জানতেন কিনা সবটাই জানার চেষ্টা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, খতিয়ে দেখা হয় মন্ত্রীর ব্যাংকের নথিও। যদিও তদন্তে মন্ত্রী সব ধরনের সহযোগিতা করছেন বলেই জানান এক ইডি আধিকারিক। মন্ত্রী কি তদন্তে সহযোগিতা করছে? শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নশীলের গ্রেফতারির পর সল্টলেকে তার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে পুরো দুর্নীতির পর্দাফাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজনের সূত্র ধরে তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছে একাধিক পুরসভা। আর এই তদন্তেই রাজ্যের প্রথম কোনো মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি এদিন মধ্যমগ্রাম পুরসভাতেও অভিযান চালায় ইডি। পুরসভার একজন অস্থায়ী কর্মীকে সিজিওতে আনা হয়, তবে ঠিক কী কারণে তাকে আনা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এবার ইডি স্ক্যানারে দক্ষিণ দমদম পুরসভা। বৃহস্পতিবার একযোগে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান ভাইস চেয়ারম্যানের বাড়ি সহ পুরসভার একাধিক কর্মীদের রুমে তল্লাশি অভিযান চালালো ইডির কর্তারা। করা হলো জিজ্ঞাসাবাদ। সিবিআই
নিয়োগের পাশাপাশি এবার পুরনিয়োগের রহস্য ভেদে লক্ষ্মীবারেই সকাল সকাল ময়দানে নামে ইডি। পুরনিয়োগের তদন্তে নেমে তদন্তকারীদের হাতে বারবার উঠে এসেছে দক্ষিণ দমদম পুরসভার নাম। এমনকি দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে বরাত পেয়েছিলেন অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেন। উঠে এসেছিল সেই ওয়ার্ক অর্ডারও। সেখান থেকেই তদন্তকারীদের মনে হয়েছে দক্ষিণ দমদম পুরসভাতে 2014 থেকে 2018 সালে নিয়োগের ক্ষেত্রে হয়েছে দুর্নীতি। তা জানতেই বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ পুরসভার একাধিক জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন পাচু গোপাল রায়। তাই নিয়োগের ক্ষেত্রে কতটা দুর্নীতি হয়েছে তা খুঁজতে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালায় ইডি। করা হয় জিজ্ঞাসাবাদও। সেই সময় কতজন কর্মীকে নিয়োগ করা হয়েছিল, নিয়োগের বরাত এবিএস ইনফোজেনকে দেয়া হয়েছিল কিনা, টাকার বিনিময়ে চাকরি মিলেছে কিনা, সবকিছু এদিন তদন্তকারীরা জানতে চান প্রাক্তন চেয়ারম্যানের কাছে। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথিপত্র। প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যানের পাশাপাশি এদিন দক্ষিণ দমদম পুরসভাতেও অভিযান চালান ইডি। প্রথমে পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার মৌলিক ও তারপরে সেক্রেটারি পোষণ কুমার সরকারের রুমে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। দক্ষিণ দমদম পুরসভার বর্তমান চেয়ারম্যান কস্তুরী চৌধুরী বলেন, ইডি তাদের কাজ করছেন, সব দিক থেকে তাদের সাহায্য করবেন তিনি। ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, যিনি হেড আমার পৌরসভায় আজকে। আমি তাকে অবশ্যই বলেছি যে প্রশাসন যেভাবে কাজ চালাচ্ছে তারা কাজ চালাবে, এবং আমার থেকে যদি কোনো সাহায্যের দরকার হয় সেই সাহায্য আমি ওনার সাথে করব, কোঅপারেট করব। এবং সেই মতো আমি আমার সেক্রেটারি আসার পরে নির্দেশও দিয়েছি যে ওনারা যা চাইছেন সেগুলো যদি আমাদের কাছে থাকে তাহলে তুমি নিশ্চয়ই দিয়ে দেবে। এবিএস ইনফোজেনকে নিয়োগের জন্য বরাত দেওয়া হয়েছিল কিনা এ বিষয়ে আমি জানি না বলে এড়িয়ে যান চেয়ারম্যান। আমার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নথি নেই। অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে সামনে এসেছিল পুরনিয়োগ দুর্নীতির তত্ত্ব। সেখান থেকেই অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেনের সূত্র ধরেই তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছে একাধিক পুরসভা। জোর কদমে চলছে সেই সব পুরসভা ও তার সঙ্গে জড়িতদের বাড়িতে তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদের পর্ব। এখন ইডি তল্লাশি অভিযানে নতুনভাবে পুরনিয়োগ দুর্নীতিতে কারোর নাম জড়িত হয় কিনা সেটাই দেখার। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। নথি তলবের পর এবার তল্লাশি অভিযানে ইডি। প্রায় 15 ঘন্টা পর কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়ি ছাড়ল ইডির কর্তারা। বৃহস্পতিবার গোপাল সাহার বাড়ি সহ পুরসভার দফতরের হিসেব বিভাগ, সংস্থাপন বিভাগ এবং চেয়ারম্যানের রুমে দিনভর তল্লাশি অভিযানে থাকে ইডি। নথি তলবের পর এবার তল্লাশি অভিযানে ইডি। বৃহস্পতিবার একযোগে একাধিক পুরসভা সহ বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান ও পুরকর্মীদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা। তার মধ্যে ছিল কামারহাটি পুরসভার নামও। এদিন সকাল 6টা নাগাদ কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। ম্যারাথন অভিযানের পর সন্ধ্যা 8:30টার পর অর্থাৎ প্রায় 15 ঘন্টা পর গোপাল সাহার বাড়ি ছাড়েন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। সেই গেট এখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স ভিতরে মোতায়েন রয়েছে এবং সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরে থেকে কোনো আত্মীয় হোক বা দলের কর্মীকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিন গোপাল সাহার আত্মসহায়ক সুবীর ঘোষের দাবি, ইডির তল্লাশি অভিযানের জন্য পুরসভায় ব্যাহত হচ্ছে একাধিক কাজ। দৈনন্দিন কাজের যা মানুষের যা রিকোয়ারমেন্ট থাকে তার জন্য স্যারকে সই করতে হয়, সেই কাজের জন্যই আসা। আজকে কাজটা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে, শুধু প্রভাবিত হচ্ছে না, ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। একবারই মাত্র একটা সই করাতে পেরেছি, তারপর একাধিক কাজ আটকে রয়েছে। বারবার রিকোয়েস্ট করছি কিন্তু এনারা কোনো কোঅপারেট করছেন না। কোনোভাবে কি দুর্নীতির সঙ্গে যুক্ত চেয়ারম্যান? প্রশ্ন করলেই তিনি উত্তর দেন, কোনোভাবেই যুক্ত না, তা এলাকার সবাই জানেন। কোনো প্রশ্নই ওঠে না, সর্বৈব মিথ্যে কথা। এবং এটা এলাকার মানুষ জানেন। উনি আজকে থেকে রাজনীতি করছেন না বা হঠাৎ করে পাওয়ার জন্য রাজনীতি করতে আসেননি উনি। তল্লাশি চলাকালীন চেয়ারম্যানের বাড়িতে উপস্থিত হন পুর পরিষদ শ্যামল চক্রবর্তী। তিনি এদিন বলেন, চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ, তাই একজন চিকিৎসক ও আইনজীবী রাখার আবেদন জানাতে এসেছি ইডিকে। আমি এসেছি, আমার মনে হয় অসুস্থ, সেই ব্যাপারে আমরা চাইছি যে একজন ডাক্তার বা লয়ারকে ওরা অ্যালাউ করা হোক, যদি উনি চান অন্তত এটা অ্যালাউ করা হোক। হ্যাঁ, শারীরিক অসুস্থতা তো আছেই ওর। হ্যাঁ, এমনি কতগুলো একটা হার্টের অপারেশনও হয়ে গেছে এর আগে। এর বাইরে আমার কিছু বলা নেই। তার দাবি, এদিন তিনি ইডি আধিকারিকদের জানালে তারা জানায় শারীরিকভাবে সুস্থ আছেন চেয়ারম্যান, দরকার হলে ডেকে পাঠানো হবে। তারপরেই ক্ষুব্ধ হয়ে পুর পরিষদ জানান,
কোনো রকম অবস্থার অবনতি হলে তার দায় নিতে হবে ইডিকেই। Not fit. So our request is that one doctor and legal expert, if necessary, should be allowed to be present here. बोलिए। अगर ऐसी रिक्वायरमेंट होगी तो हम खुद ही बुला लेंगे, ठीक है? आप परेशान मत होइए, हम उनको कोई वो नहीं कर रहे हैं। ना ऐसा कोई बात नहीं है, वो बात नहीं है, बट कोई when a person is not physically fit in general, so a doctor should be allowed there. That is my only prayer and nothing else. वो कुछ भी नहीं कह रहा है ऐसा। वो চেয়ারম্যানের বাড়ির পাশাপাশি এদিন ইডি আধিকারিক যান কামারহাটি পুরসভাতে। সেখানে গিয়ে পুরসভার হিসেব বিভাগ, সংস্থাপন বিভাগ ও চেয়ারম্যান গোপাল সাহার রুমে তল্লাশি অভিযান চালায়। বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখেন। থেকেই কামারহাটি পুরসভার যিনি চেয়ারম্যান গোপাল সাহা, তার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। অন্যদিকে দেখা গেল সেই পুরসভা অর্থাৎ কামারহাটি পুরসভাতে এবার ইডির তদন্তকারী আধিকারিকরা তারা এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান করছেন এবং বিভিন্ন যে প্রশ্ন রয়েছে, অর্থাৎ এই পুরসভা থেকে একাধিক নথি কিন্তু চেয়ে পাঠিয়েছিল এর আগে ইডি আধিকারিকরা, দুবার সেই নথি জমা দিয়েছে পুরসভার আধিকারিকরা, কিন্তু সেই নথিতেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন ইডির তদন্তকারী অফিসাররা। দেখা যাচ্ছে সকাল থেকে গোপাল সাহার বাড়িতে তল্লাশির পাশাপাশি এই কামারহাটি পুরসভাতেও ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান করছেন এবং এই মুহূর্তে কামারহাটি পুরসভার যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন নথি পরীক্ষা করে দেখছেন এবং দেখা যাচ্ছে যে এস্টাবলিশমেন্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে এই মুহূর্তে ইডির প্রায় 3 জন আধিকারিক তারা বিভিন্ন এই পুরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছেন এবং বিভিন্ন যে নথি রয়েছে পুরসভা সেই নথি খতিয়ে দেখার চেষ্টা করছেন। এদিন কামারহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানকেও বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পর তিনি বাইরে এসে বলেন, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে তাদের মানসিক চাপ দেওয়ার জন্য। এটা তো আমরা একরকম গা শোয়া বলতে পারেন, কারণ আমরা জানি পশ্চিমবাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সাধারণ মানুষের জন্য লড়াই করছেন এবং বিজেপি তার পাশাপাশি দেখছি পশ্চিমবাংলা সহ দিল্লিতে আমাদের মধ্যে যেরকম বৈমাত্র্যসুলভ আচরণ এবং যে কোনো আদায়ের ক্ষেত্রে তারা আমাদের ওপর যেরকম অর্থনৈতিকভাবে চাপ তৈরি করার চেষ্টা করছে, একদিকে সেটা যেমন আছে তেমন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের ওপর মানসিকভাবে একটা চাপ তৈরি করার চেষ্টা করছে। এটা আর কিছু নয়, এখানে সিদ্ধারা সিদ্ধে করে আমরা এর বিরুদ্ধে লড়াই করছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে সমস্ত কাজ, দাবি তার। দিল্লিতে আমরা গেলাম, দিল্লিতে আমাদের ওপর যে আচরণ করেছে, গণতান্ত্রিক দেশে এই রকম আচরণ এর আগে কোনো রাজনৈতিক দল করেছে কিনা আমার জানা নেই, কিন্তু ঠিক দেখুন তার 48 ঘন্টা পরে আবার যখন আমরা একটা রাজনৈতিক কর্মসূচি নিচ্ছি, আমাদের কর্মীদের এত পেছনে এত দেরি হওয়ার কারণ সেই কর্মীগুলোকে তো যারা এসেছে তাদেরকে তো ওই সভাস্থলে পাঠাতে হবে, তাদেরকে আমি পাঠিয়ে গাড়িতে তুলে দিয়ে তারপরে আমাকে এখানে আসতে হলো। এইরকমভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা। এবিএস ইনফোজেনকে কেন বারবার বরাত দেওয়া হয়েছে নিয়োগের জন্য প্রশ্ন করলে তিনি জানান, বোর্ড মিটিং করে বরাত তাকে দেওয়া হবে তা ঠিক করা হয়। তাতে যদি একজন 100 বার পায় আমাদের কিছু করার নেই, কিন্তু তার যদি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে সেই যদি এসেছে, কিন্তু আমরা কোনো বিশেষ লোকের ওপর বিশেষভাবে আমরা আকৃষ্ট হয়ে দিইনি, আমরা বোর্ডে সেটাকে ফেলেছি, বোর্ডে সেটা সমস্ত কিছু বোর্ডের প্রত্যেকটা মেম্বার, আমাদের 35 জন মেম্বার, প্রত্যেক মেম্বার এর জন্য অ্যাওয়ার যে কীভাবে আমরা এই। এদিন পুরসভা থেকে বেশ কিছু নিয়োগ সংক্রান্ত নথি সংগ্রহ করে নিয়ে যায় ইডি। প্রসঙ্গত যার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সামনে এসেছিল পুরো নিয়োগের তথ্য, সেই অয়নশীলের ঘনিষ্ঠ বান্ধবী শ্বেতা চক্রবর্তী কাজ করেন এই কামারহাটি পুরসভাতেই, তাই প্রথম থেকেই তদন্তকারীদের স্ক্যানারে ছিল কামারহাটি পুরসভা। এখন ম্যারাথন তল্লাশি শেষে হাতে পাওয়া নথি থেকে পরবর্তী কোন পথে যায় ইডি সেটাই দেখার। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ম্যারাথন তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জায়গায় তল্লাশি অভিযানে চালানো হয় ইডির পক্ষ থেকে। বরানগর, কামারহাটি পুরসভার পাশাপাশি কাঁচরাপাড়া পুরসভার, টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও চলল ইডির হানা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। বরানগর, কামারহাটি পুরসভার পাশাপাশি কাঁচরাপাড়া পুরসভা ও টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও ইডির হানা।
বৃহস্পতিবার সকাল থেকেই চলে তল্লাশি অভিযান। তল্লাশি চালায় 5 সদস্যের প্রতিনিধি দল। সূত্রের খবর, কাঁচরাপাড়া পুরসভা থেকে বেরিয়ে মিজানুর রহমান নামের এক পুরকর্মীর বাড়িতেও যান ইডি আধিকারিকরা। পুরকর্মীর বাড়ির ভাড়াটিয়া জানান, মিজানুর নাকি 5-6 দিন আগে দেশের বাড়ি মুর্শিদাবাদ গিয়েছেন। প্রশ্ন ওঠে, তবে কি ইডি আধিকারিকদের আসার আগাম খবর ছিল মিজানুরের কাছে? গা ঢাকা দিয়েছেন দেশের বাড়িতে। উনি কোথায় কাজ করেন? পৌরসভায় কাছাপাড়ায়। কাছাপাড়া পৌরসভায় কাজ করেন। এখন নেই বাড়িতে? না, বাড়িতে দেশে গেছে, মুর্শিদাবাদে বাড়ি হতো। কবে গেছে দেশে? তাও 5-6 দিন হয়ে গেছে। পাশাপাশি টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার পাশাপাশি প্রশান্ত চৌধুরীর বিরুদ্ধে উঠেছে খুনের অভিযোগ। ছেলেকে খুনের অভিযোগ আনলেন প্রশান্ত চৌধুরীর দাদা প্রবীর চৌধুরী ও তার স্ত্রী। ছেলে সুইসাইড করেছে, কিন্তু পরে আমরা জানতে পারলাম যে মার্ডার করেছে। মার্ডার করিয়ে লোক দিয়ে মার্ডার করিয়ে এখানটা বডিটা রেখেছিল। তারপর আমি পুলিশের সঙ্গে অভিযোগ কি জানাবো, ও হচ্ছে আমাকে তো বন্ধ করে দিয়েছে, মুখ বন্ধ করে দিয়েছে। আর ছেলে যেদিন মার্ডার হয়ে গেছে খবর পেয়েছি এ জড়িত, সেই দিন থেকে যোগাযোগ আমার সাথে নেই। 6 মাস পর জানতে পেরেছি, আমি অনেক দৌড়ে ঘুরেছি। 6 মাস পর জানতে পেরেছি ছেলে মার্ডার হয়েছে। কে মার্ডার করেছে জানতে পারিনি, নাম জানতে পারিনি, তবে ইনি জানতেন, সব জানতেন, জেনে চেপেছেন যখন ইনিও দোষী। ওনাকে কিছু করেন, হ্যাঁ হতে পারে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে প্রায় 12টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় ইডির পক্ষ থেকে। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে অয়নশীলের কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক তথ্যের ভিত্তিতেই চলে এই অভিযান। নিয়োগ দুর্নীতির টাকা কাদের কাছে পৌঁছেছে, কিভাবে পৌঁছেছে, মাস্টারমাইন্ড কে, জানতে তৎপর ইডি। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে ইডি স্ক্যানারে বরানগর পুরসভার নিয়োগের ক্ষেত্রে কতটা দুর্নীতি হচ্ছে তা জানতে পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক এবং 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ চৌধুরী বাড়িতে এদিন তল্লাশি অভিযান ইডি কর্তাদের। পুরনিয়োগ দুর্নীতির শিকড় খুঁজে সিবিআই এর পর এবার তেরেফুরে ময়দানে ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের একাধিক পুরসভা 2014 থেকে 18 পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত পুরসভা চেয়ারম্যান ও কাউন্সিলরের বাড়িতে একযোগে তল্লাশি অভিযানে নামেন ইডি আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ইডি স্ক্যানারে উঠে এসেছে একাধিক পুরসভার নাম, তার মধ্যেই রয়েছে বরানগর পুরসভা। 2014 থেকে 2018 সাল পর্যন্ত বরানগর পুরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা, টাকার বিনিময়ে চাকরি মিলেছে কিনা তা জানতে পুরসভার একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, খতিয়ে দেখা হয়েছে নথিও। সেখান থেকে উঠে আসা তথ্যের ওপর ভিত্তি করেই এবার বরানগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিক ও 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ চৌধুরীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী সংস্থা। মূলত 2014 থেকে 2018 সাল, এই যে 2014 থেকে 2018 সালের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া কার্যত হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়া কোথাও গিয়ে যে গাফিলতি রয়েছে সেটা কিন্তু কোথাও স্পষ্ট হচ্ছে। এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে কার্যত আদালতে জানানো হয়েছে যে এই যে 2014 থেকে 2018 সাল পর্যন্ত কার্যত নিয়োগ প্রক্রিয়া চলেছে, সেই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন অর্থের বিনিময়ে একাধিক চাকরি প্রার্থীরা তারা চাকরি পেয়েছেন, এই কথা কিন্তু বারংবার আদালতে কোথাও গিয়ে বলা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। অয়নশীলকে গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে যে ওএমআর শিট উদ্ধার করা হয়েছিল, একাধিক ওএমআর শিট, একাধিক চাকরি প্রার্থীর তালিকা উদ্ধার করা হয়েছিল, সেই তালিকার সঙ্গে ইতিমধ্যে প্রায় 1500 জন চাকরি প্রার্থী যারা ইতিমধ্যে এই পুরসভাগুলিতে নিয়োগ করা হচ্ছে যাদেরকে, তাদের যে তালিকা, সেই তালিকার সঙ্গে অয়নশীলের বাড়িতে থাকা যে নামের তালিকা, সেই তালিকা ইতিমধ্যে খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুধু খতিয়ে দেখা নয়, তারা এই মুহূর্তে একেবারে পুরসভার নিয়োগের ক্ষেত্রে নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার শিকড়ে পৌঁছানোর যে চেষ্টা, সেই চেষ্টা চালাচ্ছেন। সকাল 7টা নাগাদ এদিন চেয়ারম্যান অপর্ণা মৌলিকের বাড়িতে যান ইডি আধিকারিকরা। বেশ কয়েক ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান, করা হয় জিজ্ঞাসাবাদও। বরানগর পুরসভার নিয়োগের ক্ষেত্রে কোনো আর্থিক তছরূপ হয়েছে কিনা, যদি হয় সেই দুর্নীতির ক্ষেত্রে কে বা কারা যুক্ত রয়েছে, নিয়োগের ক্ষেত্রে অয়নশীলের প্রভাব কতটা ছিল তা জানতেই তল্লাশি অভিযান চালায় ইডি। প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীলের গ্রেফতারির পর তার ইডি সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করেছিল পুরনিয়োগ সংক্রান্ত একাধিক ওএমআর শিট। অয়নের সংস্থা এবিএস ইনফোজনকে দেওয়া হয়েছিল একাধিক পুরনিয়োগের বরাদ্দ, উঠে এসেছিল সেই তথ্য।
তার উপর ভিত্তি করেই আদালতের নির্দেশের পর সিবিআই একযোগে 14টি পুরসভাতে তল্লাশি অভিযান চালিয়েছিল। সেখান থেকে সংগ্রহ করেছিল বেশ কিছু নথিপত্র। এবার তল্লাশি অভিযানে ইডি। এখন ইডির হাতে কোনো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কিনা সেটাই দেখার। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। পুরনিয়োগ দুর্নীতিতে লক্ষ্যেবারে তৎপর ইডি। উত্তর 24 পরগনায় একাধিক পুরসভা সহ প্রাক্তন চেয়ারম্যান, কাউন্সিলর এবং পুরকর্মীদের বাড়িতে একযোগে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির, জানিয়ে দিনভর সরগরম রাজ্য রাজনীতি। পুরনিয়োগ দুর্নীতিতে লক্ষ্মীবারে তৎপর ইডি। উত্তর 24 পরগনার একাধিক পুরসভা সহ প্রাক্তন চেয়ারম্যান, কাউন্সিলর ও পুরকর্মীদের বাড়িতে একযোগে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নিয়োগ দুর্নীতিতে ধৃত আইনশীলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুরনিয়োগ দুর্নীতির পর্দাফাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে তদন্তের তেড়েফুঁড়ে ময়দানে নামেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইতিমধ্যেই রাজ্যের 12টি পুরসভায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছিল সিবিআই। এবার বৃহস্পতিবার দুর্নীতির রহস্য ভেদে তল্লাশি অভিযান ইডি, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের রাজভবন অভিযানের দিনই এই তল্লাশি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের শাসক দল। যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ইডি অনুপ্রাণিত হয়ে এইসব করছে। এসব মোটিভেটেড হতে করছে আমার যেটা মনে হয়। ঠিক এমন একটা সময় ওরা বেছে নিয়েছেন যে 2024 সালে লোকসভা নির্বাচন, তার আগে একটু ব্যতিব্যস্ত করে দেওয়া। মন্ত্রিসভার মালকিনের কি খবর? মুখ্যমন্ত্রীকে তোপ দেগে মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর। চোরেদের আড্ডাখানা নবান্ন ধরবে তো বটেই, কিন্তু ধরছে না, তলার লোকদের ধরছে। মন্ত্রিসভার মালকিনের কি খবর? দ্রুত তদন্ত শেষ হয়ে দোষীরা শাস্তি পাক, দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা সারদার কথা ভুলে যাইনি, সেই মতো এগুলো না হয়ে যায়। আমরা চাইব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যারা দোষী তারা শাস্তি পাক, জনমানুষে তাদের নামগুলো প্রকাশ পাক। টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে তৃণমূল, প্রতিক্রিয়ার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বিভিন্ন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে এখন তদন্ত চলছে। যেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিতে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, সেই রিক্রুটমেন্টগুলোতে পুরো চুরি করেছে তৃণমূল কংগ্রেস এবং টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে। কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরসভা, জমির দাম ওখানে এত বেশি, চাহিদা এত বেশি, প্রমোটারের চাহিদা, কাউন্সিলরের চাহিদা, জমির চাহিদা, সমস্ত কিছু বেশি। সেজন্য বেশি বেশি লোকের বাড়িতে চলে যাচ্ছে ইডি, এটাই হয়তো হতে পারে। এদিনের ম্যারাথন তল্লাশি অভিযানের পর নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি কোন পথে হাঁটে সেটাই এখন দেখার। পুরো দুর্নীতিতে কোনো রাঘব বোয়াল গ্রেফতার হয় কিনা তার উত্তর মিলবে সময় মতন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রকাশ্যে দাবি করছেন তার লুকোনোর কিছু নেই, সব তথ্য তিনি ইডিকে দিয়ে দিয়েছেন। আবার রক্ষা কবচের দাবি থেকে প্রভাবিত করার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে তার আইনজীবীকে। তবে পর্যবেক্ষণে ইডিকে সহযোগিতা করারই পরামর্শ হাইকোর্টে। প্রশ্ন উঠছে, কেন এই লুকোচুরি খেলার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কম বার চেষ্টা করলেন না, কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হোক অথবা ডিভিশন বেঞ্চ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস হোক বা বিচারপতি অমৃতা সিনহার এজলাস, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস হোক অথবা বিচারপতি সোমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ, ঘুরিয়ে ফিরিয়ে রক্ষা কবচের আবেদন করেছেন হাইকোর্টের সব এজলাসে। সর্বত্র যেন খালি হাতেই ফিরতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে। বরং যতবারই আদালতে গিয়েছেন ততই যেন আরও কঠিন তদন্তের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে আরও বিস্তারিত তদন্তের জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর বারবারই সেই প্রশ্নটাই যেন উঠে এসেছে, তার অর্জিত সম্পত্তি যদি উপার্জনেরই হয়ে থাকে, যদি তারই দাবি মতো তার কিছুই লুকোনো না থাকে, তাহলে কেন বারবার তিনি দ্বারস্থ হচ্ছেন হাইকোর্টে? অথচ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন দাবি করেছিলেন প্রথমবারের তলবেই সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলেন তিনি। নতুন করে কাগজপত্র জমা দেওয়ার কিছু নেই, তাও
বারবার তাকেও তার স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। এর মধ্যে লিপস অ্যান্ড বাউন্সে আধিকারিকদের সম্পত্তির খতিয়ান পেশ করার জন্য ইডিকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সম্পূর্ণ তথ্য পেশ না করার জন্য আদালতে ভৎসনার মুখে পড়তে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার স্ত্রী, মা, বাবা, গোটা পরিবারকে ধাপে ধাপে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর অমৃতা সিনহার নির্দেশকে কেন্দ্র করে অভিষেকের গণতান্ত্রিক অধিকার হরণ করার দাবি করে বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি। কিন্তু সেখানেও ইডিকে তদন্ত থেকে বিরত করেনি হাইকোর্ট, বরং বিচারপতির পর্যবেক্ষণ 10ই অক্টোবরের মধ্যে ইডির চাওয়া সমস্ত নথি জমা দিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নথি খতিয়ে দেখে প্রয়োজনে 48 ঘন্টার নোটিশে ইডি অভিষেককে তলব করতেই পারে। এমনকি 15 থেকে 18 ঘন্টা জেরা করার ক্ষমতাও রাখে ইডি। সেক্ষেত্রে ইডিকে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে 31 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার ইডিকে পরামর্শও দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ইডির তলব বেশ কয়েকবার এড়িয়ে গেলেও হাজিরাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, হাইকোর্টের নির্দেশ মতো ইডিকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন তো তিনি, নাকি ফের আগামী দিনে তার আইনজীবীকে দেখা যাবে হাইকোর্টের দরজাতে? একদিকে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে ফাঁসিতে ঝুলে পড়বেন, আর অন্যদিকে হাইকোর্টের এজলাসে আবেদন। এর বৈপরীত্য এমনই হাজারো প্রশ্নের জন্ম দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। একই দিনে কেন্দ্রের সংস্থার অতি সক্রিয়তা আর কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতার দাবিতে শহরে জোড়া মিছিল। প্রথম মিছিলের আয়োজক আম আদমি পার্টি, শেষের মিছিলের আয়োজক সিপিএম। ঘটনাচক্রে দুই দল এই মুহূর্তে বিরোধী ইন্ডিয়া জোট শরিক সদস্য। তাহলে কি জাতীয় ক্ষেত্রে দুর্নীতির তদন্তে অতি সক্রিয়তা আর বাংলায় দুর্নীতির ধীরে চলনীতি কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই উঠছে প্রশ্ন। বুধবার প্রায় 9 ঘন্টা তল্লাশির পর ইডি গ্রেফতার করেছে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে। তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্ত্র, আবগারি দুর্নীতি মামলা এবং জনৈক ব্যবসায়ীর জবানবন্দি। যদিও দিল্লির শাসক দলের দাবি, ভয় পেয়েছে বিজেপি, তাই রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহার করছে কেন্দ্রীয় সংস্থাকে। আর এই একই অভিযোগে বৃহস্পতিবার সল্টলেকের সিজিও অভিযান আম আদমি পার্টি। এদিকে বাংলায় একাধিক দুর্নীতি তদন্তের সক্রিয় সিবিআই ইডি, যার নবতম সংযোজন পুরো নিয়োগ দুর্নীতি মামলা। কিন্তু একাধিক দুর্নীতি তদন্তের নিরপেক্ষ, স্বচ্ছ নয় দুই কেন্দ্রীয় সংস্থা, এই অভিযোগ বারবার করছে বঙ্গের অন্যতম বিরোধী দল সিপিএম। সব চোরেদের জেলে ঢোকানোর পক্ষে সওয়াল করছেন সিপিএম নেতৃত্ব। রাঘব বোয়ালদের ছেড়ে চুনোপুটিদের জালে তুলছে ইডি সিবিআই, কার্যত দাবি মোহাম্মদ সেলিম, সুজান চক্রবর্তীদের। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বাংলার মমতা সরকারের সূক্ষ্ম সেটিংয়ের অভিযোগ তুলছে সিপিএম এর বঙ্গ ব্রিগেড। তাই কেন্দ্রীয় সংস্থাকে নাড়া দিতে বৃহস্পতিবার এই বাম দলের সিজিও অভিযান বলেই জানান সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এখন প্রশ্ন, বিরোধী ইন্ডিয়া জোটের দুই সদস্যের অবস্থান কি? কেন্দ্রীয় সংস্থা নিয়ে দুই মেরুতে দিল্লির শাসক দল আপের দাবি অতি সক্রিয় কেন্দ্রীয় সংস্থা, আর বাংলার অন্যতম বিরোধী দল সিপিএম এর দাবি নিরপেক্ষ নয় সিবিআই ইডি। তাহলে কি সত্যি জাতীয় স্তরে অতি সক্রিয় কেন্দ্রীয় সংস্থা আর রাজ্য স্তরে ধীরে চলো সিবিআই ইডির? এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবন অভিযানে গিয়েও রাজ্যপালের দেখা নেই। এই মুহূর্তে বাংলার সংবিধান প্রধান শহরের বাইরে। তাই যতক্ষণ রাজ্যপাল কলকাতায় ফিরছেন ততক্ষণ রাজভবনের সামনে ধর্নায় বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে দেখা করেই ধর্নামঞ্চ ছাড়বেন, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজভবনের সামনে তৈরি হওয়া তৃণমূলের ধর্নামঞ্চ থেকে রাজ্যপালকে ঘুরিয়ে ফিরিয়ে আক্রমণ করেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে দেখা করছেন ততক্ষণ ধর্নামঞ্চে অবস্থান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা তার। এই ঘোষণায় নিশ্চিত যে রাজভবনের ধর্নামঞ্চের সামনেই রাত্রি যাপন সপার্ষদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, উত্তরবঙ্গ থেকেই কর্মসূচিতে যোগদান করতে দিল্লিতে চলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই কবে কলকাতায় ফিরবেন রাজ্যপাল, কতদিন চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে ধর্না, সেটাই এখন রাজনৈতিক মহলের প্রশ্ন। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইলে উনি কার্যত জমিদারের মতো আচরণ করছেন। সিভি আনন্দ বোসকে পরোক্ষে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আমরা কারো বন্ডেড লেবার বা চুক্তিভিত্তিক শ্রমিক নই, সুর চড়া অভিষেকের। 2 বছর ধরে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকা নিয়েও ধর্ণামঞ্চে সরব ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বকেয়া টাকা নিয়ে দরবার করে অনুরোধ করলেও ফল মেলেনি, অভিযোগ ডায়মন্ড হারবারের সাংসদের। এবং 2 বছর ধরে আমাদের দলের বিভিন্ন স্তরের নির্বাচিত প্রতিনিধি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 3 বার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছে এবং তাকে অনুরোধ করেছেন যে এই বাংলার প্রাপ্য টাকা আপনি এতদিন ধরে আটকে রেখেছেন, এই টাকা ছেড়ে দিন। আমাদের সাংসদদের প্রতিনিধি দল 5ই এপ্রিল 2023 সালে এবছরই আমরা গেছিলাম, সেখানে আমাদের সাথে প্রতিমন্ত্রীও দেখা করেনি, আর গিরিরাজ সিং তো নিজে সেই দপ্তরে ছিল, তাও দেখা করেনি। আমাদের সাথে সচিব দেখা করেছে। রাজভবনের বাইরে তৈরি তৃণমূলের ধর্ণামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ইডি সিবিআই দিয়েও তৃণমূল কংগ্রেসকে দমানো যায়নি। কৃষি ভবনে পুলিশি নির্যাতন এবং দলের মহিলা কর্মীদের উপর নিগ্রহের অভিযোগে সরব ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অবলম্বন করে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। তার দেখানো পথেই রাজভবন অভিযানের ডাক বলেই জানান অভিষেক। 20 লক্ষ লোকের পারিশ্রমিক আপনারা কি আটকে রেখেছেন? কোন ধারায়, কোন আইনে এই পারিশ্রমিক আটকে রেখেছেন? এই জোড়া প্রশ্ন কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যপালের সামনে রাখেন ডায়মন্ড হারবারের সাংসদ। যে আপনি খালি আমাদের এতটুকু বলুন যে 20 লক্ষ মানুষের পারিশ্রমিক আপনারা আটকে রেখেছেন, হ্যাঁ কি না? প্রথম প্রশ্ন, এই 20 লক্ষ লোক তাদেরকে দিয়ে আপনারা কাজ করিয়েছেন, হ্যাঁ কি না? আর যদি কাজ করিয়ে থাকেন তাদের পারিশ্রমিক কোন আইনের কোন ধারায় আপনারা আটকে রেখেছেন? এই দুটো প্রশ্ন, সরল প্রশ্ন, সোজা প্রশ্ন। এই দুটো প্রশ্নের বাইরে আমার আর কোনো প্রশ্ন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা জমিদার মন্তব্যের জবাব দিলেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। গান্ধীজিকে উদ্ধৃত করে তিনি বলেন, সবাইকে সুমতি দিক ভগবান। ঘেরাও প্রসঙ্গে তার আবেদন, ঘেরাও নয়, ঘরে এসো, মাটি চলে যাচ্ছে মানুষের, জমিদারি নয়। এই মন্তব্য রাজ্যপাল সিপি আনন্দ বোসের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে 25 জনের এক প্রতিনিধি দল স্মারকলিপি দেয়। 10 জন ভুক্তভোগী আর 15 জন তৃণমূল নেতা নেত্রী এই প্রতিনিধি দলের অংশ ছিলেন। কিন্তু ওয়াকিবহাল মহলের প্রশ্ন, অভিষেকের ডাকা অনির্দিষ্টকালের এই ধর্ণা কর্মসূচির ভবিষ্যৎ কি? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আমরা মানুষের কথা বলি, তুলে ধরি সত্যিটা, পর্দা ফাঁস করি দুর্নীতির। তাই কি সিএনকে নিয়ে ভয় শাসকের? ভরা মিছিল থেকে সিএনকে দেখে শাসকের তরফে দালাল স্লোগান, কিন্তু রাজ্যবাসীকে সবিনয় বলে রাখে, মানুষের দালালি আমরা ছাড়ব না। আমরা মানুষের কথা বলি, তুলে ধরি সত্যিটা, পর্দাফাঁস করে দুর্নীতি। যেমনটা ননস্টপ করেছে গরু পাচারে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের প্রতিটা গতিবিধিতে, তাই বোধহয় অভিমান করেছিলেন তিহারবন্দি কেষ্ট। অপ্রিয় সত্যিটা যে তুলে ধরেছে আমরাই। গ্রেফতারের পর শিকদাঁড়া সোজা রেখে প্রশ্ন করতে সিএনএর সাংবাদিককে দেখে তেলে বেগুনে জ্বলে উঠতেন অনুব্রত, তাই সাটিয়ে দিয়েছিলেন দালালের তকমা। এটা তো একবারে দালাল, এটা তো একবারে দালাল। কোন টিভি? কালকে হুমকি চিঠি দেওয়া দালালের 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 দালাল দালাল, একবারে দালাল দালাল দালাল। কেষ্টর বর্তমান ঠিকানা তিহারে, কিন্তু সিএন আগে যেমন ছিল ঠিক একইভাবে শিরদাঁড়া সোজা রেখে এখনো মানুষের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। আবাসের দুর্নীতি কিংবা 100 দিনের কাজে শাসকের বিরুদ্ধে গড়মিলের অভিযোগ, অথবা হাসপাতালের দালাল রাজ। রক্তচক্ষুকে উপেক্ষা করে বিরামহীন সংবাদ পরিবেশন করে গেছে বাংলার মানুষের প্রিয় চ্যানেল সিএন, আর তাতেই কি গাত্রজ্বালা ঘাসফুল শিবিরের একাংশে। তৃণমূলের রাজভবন অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় সিএন এর প্রতিনিধিকে। সেখান থেকেই ওঠে সিএন দালাল, গদি মিডিয়া সহ নানান ধরনের স্লোগান। না, এরপরেও থামলো না সিএন এর ক্যামেরা। বুম হাতে শিরদাঁড়া সোজা করে তৃণমূল সাংসদ শান্তনু সেনের কাছে এই ধরনের তকমা দেওয়ার কারণ জানতে চাইলেন আমাদের প্রতিনিধি। কিন্তু দলীয় কর্মীদের হয়ে ক্ষমা চাওয়ার তো প্রশ্নই উঠল না, উল্টে প্রচ্ছন্ন শাসানির সুর তৃণমূলের সাংসদের গলায়।
আপনি শুনতে পাচ্ছেন কি? রাজ্যপালের বাসভবনের সামনে দাঁড়িয়ে সিএনকে বিজেপির দালাল বলছে তৃণমূলেরই কর্মী সমর্থকেরা। তারা বলেছে আমি জানি না, তবে যদি বলে থাকে তাহলে আপনাদের প্রিভিয়াস রিপোর্টিংগুলো নিজেদের একটু খতিয়ে বলুন। তারা বলেছে জানি না, যদি বলে থাকে তাহলে আপনাদের পুরনো রিপোর্টিংগুলো নিজেরাই দেখুন। সত্যি আপনারা এমন কিছু করেননি তো যার জন্য বলছে? শান্তনুবাবু আমরা তো শান্তনুবাবু আমরা তো কিছু বলছি না। অনুব্রত থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবার সাধারণ তৃণমূল কর্মীদের মুখেও দালাল তকমা। কিন্তু সিএনকে নিয়ে শাসকের এত গাত্রজ্বালা কেন? ভুল ধরানোই তো সংবাদ মাধ্যমের কাজ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কর্তব্য। দায়িত্ব সম্পর্কে আমরা ওয়াকিবহাল। সে কারণেই বাংলার বহু মানুষ তাদের অভাব অভিযোগ জানানোর জন্য সিএনএর দপ্তরে যোগাযোগ করেন। আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে খবরের সত্যতা যাচাই করে তা পরিবেশন করি। যেমনভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির সংবাদ আমরা পরিবেশন করেছি। কর্মসূচির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন থাকলেও তা আনকাট পরিবেশন করাই সংবাদ মাধ্যমের কাজ। তেমনি রাজ্য দুর্নীতির কঙ্কালসার চেহারাকে প্রকাশ্যে আনতেও কুণ্ঠাবোধ করে না সিএন পরিবার। পরিবেশে শাসককে বলে যায়, শত রক্তচক্ষু উপেক্ষা করেও আমরা লড়াইটা চালিয়ে যাব। বাণিজ্যিক স্বার্থে নয়, মানুষের স্বার্থে আমরা দালালি চালিয়ে যাব। দুর্নীতির অবসান না হওয়া পর্যন্ত আমাদের দালালি থামবে না, থামছে না। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিরপেক্ষ নয়, এই অভিযোগ তোলে সিপিএম এর সিজিও কমপ্লেক্স অভিযান। ঘটনাচক্রে সিজিওতে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডির দফতর। বৃহস্পতিবার হাটকো মোড়, বৈশাখী এবং লেকটাউন ব্রিজ থেকে 3টে মিছিল যায় সিজিও কমপ্লেক্সে। বৃহস্পতিবার বেলা বাড়তে শহর এবং শহরতলি মিলে 3 জায়গা হাটকোমোড়, লেকটাউন ব্রিজ এবং বৈশাখীতে জমায়েত বাড়তে থাকে সিপিএম কর্মী সমর্থকদের। সূর্যকান্ত মিশ্র থেকে সুজন চক্রবর্তী এবং রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রবীন দেব পা মেলান এই প্রতিবাদ মিছিলে। রাজ্যে আদালতের নজরদারিতে চলা সব তদন্তে নিরপেক্ষ, স্বচ্ছ এবং দ্রুত নিষ্পত্তির দাবিতে প্রতিবাদ মিছিল। তৃণমূল বিজেপি দুই দলের বিরুদ্ধে বামেদের লড়াই, মিছিল থেকে জানান সিপিএম নেতারা। তৃণমূলের দিল্লি অভিযান ব্যর্থ, সেই নাটক ধরা পড়ে গিয়েছে খোঁচা সুজন চক্রবর্তী। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, সিপিএম এর সিজিও অভিযানের পাল্টা রাজভবন অভিযানের ডাক তৃণমূলের। কোর্টের নির্দেশ থাকলেও পিসি ভাইপোকে সাহায্য করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ সুজনের, ইডি সিবিআই অফিস ঘেরাও করতে কেন আমাদের আসতে হবে প্রশ্ন তোলেন এই বাম নেতা। একটা সময় মানুষের এই দুই সংস্থার ওপর ভরসা ছিল, কিন্তু এখন কোর্টও বুঝে গিয়েছে ইডি সিবিআই ভরসাযোগ্য নয়, মন্তব্য সুজন চক্রবর্তীর। আলিবাবা 40 চোর কটাক্ষ সুজনের। তার দাবি, ফেরেববাদ সংগঠন লিপস অ্যান্ড বাউন্ডস, কালো টাকা সাদা করার সংস্থা। 2013 আগে কেউ এই সংস্থা চিনত না। তার অভিযোগ, যত বড় চোর তত বড় তৃণমূলের নেতা। চোরেদের আড্ডাখানা নবান্ন। যত বড় চোর, যত বড় তৃণমূলের নেতা তত বড় চোর। আপনি পাড়ায় পঞ্চায়েত সঞ্চয় দেখছেন খুচরো, তাতেই অনেক। তার উপরে এমএলএ, তার উপরে মন্ত্রী, তার উপরে অনুব্রত, তার উপরে পার্থ, তার উপরে মানিক ভট্টাচার্য মার্কা বাহিনী, আর সেসবের উপরে পিসি এবং ভাইপো। নবান্ন, চোরেদের আড্ডাখানা নবান্ন, চোরেদের আড্ডাখানা নবান্ন। নবান্নের অনুপ্রেরণা লিপস অ্যান্ড বাউন্স, একটা ফেরেববাজির সংগঠন। লিপস অ্যান্ড বাউন্স কালো টাকাকে সাদা করার সংগঠন। লিপস অ্যান্ড বাউন্স তৃণমূলের বাহিনীর লুঠেরা, তাদের রক্ষা করার সংগঠন। বৃহস্পতিবার মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বঙ্গ সিপিএম এর দাবি, এই প্রতিবাদ মিছিলে জমায়েত ছিল চোখে পড়ার মতো। পরোক্ষে বিজেপি তৃণমূল সমঝোতার অভিযোগ তোলেন বামেরা। ইডি সিবিআইকে নাড়া দিতে সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএম এর, জানান মোহাম্মদ সেলিম। প্রতিবাদ সভা থেকে সিপিএম এর রাজ্য সম্পাদকের দাবি, যারা বেকারদের চাকরি না দিয়ে কোম্পানি খুলেছে তাদের গ্রেফতারি চাই। এভাবেই সিজিও কমপ্লেক্স অভিযানের সুর চড়া ছিল সিপিএম নেতৃত্বে। আমরা একটু ইডি সিবিআইকে নাড়াতে চেয়েছিলাম, আর সকাল থেকে মিডিয়া বলছে ওরা নড়ে গেছে। এদিকে চেয়ারম্যানের বাড়ি যাচ্ছে, ওদিকে মন্ত্রীর বাড়ি যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে সরাসরি আরম্ভ করে দিয়েছে। গরুগুলোকে দেখবেন, ষাঁড়গুলোকে দেখবেন, একটু লেজটা একটু বাকি দিতে হয়। তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটে। আমরা বলছি ইডি সিবিআইকে ওইরকম ছুটতে লাভ নেই, তামাশা করেও লাভ নেই। খবর হওয়ার জন্য আর টেলিভিশনের সিরিয়ালের মতো প্রতিদিন সিরিজ গল্প দেওয়ার জন্য নয়। আমরা চাই সব চোর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।
2009 দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিকের চাকরি প্রার্থীদের রাজভবন অভিযানের জন্য অনুমতি চাইলেও মেলেনি অনুমতি। পুলিশের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করলেও মেলেনি ছাড়। শিয়ালদা থেকে টেনে হিঁচড়ে ফের একবার চাকরি প্রার্থীদের তুলে নেওয়া হয় প্রয়োজন ভ্যানে। শাসক দলের তরফ থেকে দিল্লিতে কৃষি ভবনে প্রায় 50 লক্ষ চিঠি নিয়ে গিয়েও সেগুলি ফিরিয়ে আনতে হয়েছে রাজ্যে। সেই চিঠি নিয়েই বৃহস্পতিবার রাজভবন অভিযান তৃণমূলের। বিরাট মিছিল রবীন্দ্র সদন থেকে রাজভবনের উদ্দেশ্যে, তবে তাতে নেই কোনো পুলিশি বাধা। অন্যদিকে 2009 দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিকের চাকরি প্রার্থীদের রাজভবন অভিযানের জন্য অনুমতি চাইলেও মেলেনি অনুমতি। প্রতিবাদে পুলিশের সঙ্গে কথা বলেই শিয়ালদহ মেট্রো স্টেশনের সামনে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে বসেছিলেন, তবে তাতেও মিলল না শেষ রেহাই। শিয়ালদহ থেকেই টেনে হিঁচড়ে ফের একবার চাকরি প্রার্থীদের তোলা হয় প্রয়োজন ভ্যানে। পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধাক্কাধাক্কিতে এদিন গুরুতর আহত হন এক চাকরি প্রার্থী। অসুস্থ হয়ে পড়েন তিনি। শাসক দলের পিছু পিছু রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 2009 দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিকের চাকরি প্রার্থীরা। কেন্দ্র সরকারের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে দিল্লিতে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। অন্যদিকে শহর কলকাতায় রাজ্যপালের কাছে বঞ্চনার কথা তুলতে সরব হয়েছিলেন তাদের সহযোদ্ধারা। এদিন তারা বলেন, তাদের বঞ্চনার কথা তুলে ধরতে তারা বারবার শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে দেখা করতে গেলেই জুটেছে পুলিশের লাঠির বাঁধ। আপনারা যে আমাদের একাংশ দিল্লি গেছেন, তারা তাদের দাবি নিয়ে গিয়েছিলেন, যেরকম অভিষেক ব্যানার্জি গিয়েছিলেন জনসাধারণের দাবি দাবা নিয়ে, সেরকম আমরাও এখানে যেহেতু অনেক এমএলএ মন্ত্রী তাদের সাথে দেখা করতে পারেনি বলে আমাদের একাংশ সেখানে গিয়ে তাদের সাথে দেখা করার চেষ্টা করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে দেখা হয়নি। এর আগে আমরা কালীঘাট অভিযান করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার চেষ্টা করেছি, বিকাশ ভবন অভিযান করেছি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে দেখা করার চেষ্টা করেছি, ক্যামাক স্ট্রিট গেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছি, কিন্তু যেখানেই গেছি, যেখানেই আমরা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছি, সেখান থেকেই পুলিশ আমাদের তুলে নিয়েছে, গ্রেপ্তার করে নিয়েছে, সারা দিন রেখে দিয়েছে। এদিন তারা রাজভবন অভিযানের অনুমতি না পেয়ে অবস্থান বিক্ষোভ করছিলেন, তবে তাতেও কেন তুলে নিয়ে যাওয়া হলো প্রেজেন্ট ভ্যানে? যেখানে শাসক দলের নেতা নেত্রীরা নিজেদের দাবি জানিয়ে নামতে পারে রাস্তায়, সেখানে কেন বারবার বাধার সম্মুখীন হতে হয় চাকরি প্রার্থীদের? আর কতদিন এভাবেই যোগ্য অপরাধীদের তকমা নিয়ে রাস্তায় দিন কাটাবেন, উঠছে প্রশ্ন। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অদ্রিজা ঘোষ ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। যোগেশচন্দ্র ল কলেজে নিয়োগ নিয়ে এবার কড়া পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া মানিক ভট্টাচার্যের অধ্যক্ষ হিসেবে পাওয়া সমস্ত বেতন রাজ্যকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি বহিষ্কার করার নির্দেশ দিলেন কলেজের প্রিন্সিপাল এবং সহকারী প্রফেসরকে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্যের অধ্যক্ষ হিসেবে পাওয়া সমস্ত বেতন রাজ্যকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে যোগেশচন্দ্র ল কলেজের বর্তমান প্রিন্সিপাল সুনন্দা গোয়েঙ্কা ভট্টাচার্যকে সরিয়ে দিল হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সুনন্দা গোয়েঙ্কা ভট্টাচার্য আর কলেজে প্রবেশ করতে পারবেন না। তাকে তার প্রিন্সিপাল হওয়ার শিক্ষাগত যোগ্যতা আদালতে প্রমাণ করতে হবে। পাশাপাশি বহিষ্কারের নির্দেশ সহকারী প্রফেসর অচিনা কুণ্ডুকেও। একজন প্রবীণ শিক্ষক বা শিক্ষিকাকে টিচার ইনচার্জ হিসেবে নাম জানাতে হবে আদালতে। কলেজের পরিচালন কমিটির বৈঠকও আপাতত স্থগিত থাকবে। চারু মার্কেট থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার দুপুর 12:30টার মধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে আদালতে রিপোর্ট পেশ করতে হবে। 2018 ও 2023 সালের এই সংক্রান্ত দুটি জমা পড়া অভিযোগ সম্পর্কে তারা কি পদক্ষেপ নিয়েছে। বিবেকানন্দ বসু নামে আবেদনকারী আইনজীবী জানান, এমকম, বিএলএল, বিএড, ইউজিসি গাইডলাইন অনুযায়ী পিএইচডি বা 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা দরকার। বিচারপতি প্রশ্ন করেন, যখন মানিক ভট্টাচার্য অধ্যক্ষ হন সেই সময় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান সুপারিশ না করলে তো নিয়োগ হবে না। আইনজীবী বিবেকানন্দ বসু বলেন, মানিক ও বর্তমান অধ্যক্ষ সহ বেশ কিছু প্রফেসর ষড়যন্ত্র করে এইসব চালাচ্ছেন। পিএইচডি বা 15 বছর কলেজের প্রফেসর না থাকলে মানিক ভট্টাচার্য কলেজ প্রিন্সিপাল কি করে হন? তিনি বিজয়গড় স্কুলের সহ শিক্ষক ছিলেন। বিচারপতি প্রশ্ন করেন, মানিক কবে থেকে যোগ দেন? তাকে বেতন কে দিত? আইনজীবীর উত্তর, 1998-এ যোগ দিয়ে 2015 পর্যন্ত ছিলেন মানিক ভট্টাচার্য। এই নিয়ে আগেও মামলা হয়েছে। ডিভিশন বেঞ্চ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করার নির্দেশ দেয়, সেই কমিটি তদন্ত করছে।
রাজ্যের আইনজীবী বলেন, তবে 2019 সালে মুখ্য সচিবকে দেওয়া রিপোর্টে বলা হয় মানিক ভট্টাচার্য, অচিনা কুণ্ডু, সুনন্দা গোয়েঙ্কা কারোর ইউজিসির বিধি অনুযায়ী অধ্যক্ষ হওয়ার যোগ্যতা নেই। কিন্তু মানিকের প্রভূত অভিজ্ঞতা থাকায় তাকে ক্লিন চিট দেয় কমিটি। বিচারপতি প্রশ্ন করেন, বর্তমান প্রিন্সিপাল সুনন্দা গোয়েঙ্কা ভট্টাচার্য কবে নিয়োগ হন? নেট বা সেটে পাশ করেছিলেন, ওনাকে ফোন করুন। কলেজের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় বলেন, সুনন্দা গোয়েঙ্কা ভট্টাচার্য 1998 সালে শিক্ষিকা হিসেবে নিয়োগ হন এবং 2015 সালের 2রা জুলাই প্রিন্সিপাল হিসেবে নিয়োগ হন। এজলাস থেকে প্রিন্সিপালকে ফোন করেন আবেদনকারীর আইনজীবী বিবেকানন্দ বসু। কলেজের অধ্যক্ষ সুনন্দা গোয়েঙ্কা ফোনে বলেন, আমি 1998 সালে নিয়োগ হয়েছিলাম। তখন ইউজিএসসির এই নিয়ম ছিল না, কারণ এটা বেসরকারি কলেজ ছিল, পে প্যাকেজ ছিল। কিন্তু আবেদনকারী আইনজীবী বিবেকানন্দ বসু বলেন, এই নিয়োগ সঠিক নয়, ইউজিএসসির নিয়ম মেনে হয়নি, আবেদনকারীর সুরক্ষার প্রয়োজন। মোহাম্মদ সাবির আলী, দীপঙ্কর মণ্ডল, মৌসুমী শীল, সওয়াজ আলী খান, রিয়া দেবনাথ এরা হুমকি দিচ্ছে। সরকারি আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় বলেন, চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে 9 অগস্ট। বৃহস্পতিবার এফআইআর দায়ের করা হয়েছে। শুক্রবার এই মামলার ফের শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি নির্দেশে এই সংক্রান্ত বিষয়ে কি রিপোর্ট পেশ করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, এখন সেটাই দেখার। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। প্রকৃতির সঙ্গে লক্ষ্মী রুষ্ট। 10 নম্বর জাতীয় সড়ক তছনছ হওয়ার শিলিগুড়ির সঙ্গে উত্তর সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন। পসরার সাজিয়ে বসেছেন শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ীরা, কিন্তু ক্রেতা কোথায়? দুর্যোগ ভাঙছে ব্যবসার কোমর। বাজার এই পরিস্থিতিতে শিলিগুড়ির যে বাণিজ্য বা ব্যবসা তা একেবারেই মুখ থুবড়ে পড়েছে এমনটাই বলা যেতে পারে। তার কারণ শিলিগুড়ির যে বাজার তা মূলত পাহাড়ের ওপর আর বিশেষ করে সিকিমের ওপর নির্ভর করে থাকে। আর এই পরিস্থিতিতে এবার পুজোর প্রাককালে শিলিগুড়ির বাজারে ধস নেমেছে তা বলাই বাহুল্য। শিলিগুড়ির ব্যবসা মেনলি এখন যেটা হয় সেটা হচ্ছে এই পাহাড় তিনটে, সিকিম স্টেট, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং আর এইদিকে ডুয়ার্স এলাকা, এটা হচ্ছে মেন ব্যবসা। আমাদের এই ব্যবসা ব্যাপক ক্ষতি, প্রায় 60% ব্যবসা এই হচ্ছে না, লোকই আসছে না। সিকিমের যা মানে রাস্তাঘাট চলে যাওয়াতে আমাদের মার্কেটের অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। পাহাড়ের কোনো কাস্টমার আসছে না, আর আসবেই বা কী করে, যেহেতু রাস্তাঘাটই নেই। তো খুব চিন্তা শুরু হয়ে গেছে যে এই এত পারচেস করে ব্যবসাটা যদি এইভাবে বসে যায় এই সময়টা, এটা তো রিকভারি করা যাবে না। মা দুর্গা জানে কতদূর কিভাবে কি আমাদের। দার্জিলিং, কালিম্পং, মিরিক এবং সিকিমের পর্যটকদের ওপর নির্ভরশীল শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসা। প্রত্যেক বছর পুজোর আগে এই সময়টা শ্বাস নেওয়ার সময় থাকে না, আর এবার ব্যবসায়ীদের হাত পাকা। সিকিমের দুর্যোগ ভেঙে দিচ্ছে বিধান মার্কেটের ব্যবসার মেরুদণ্ড। ব্যবসা মার খাচ্ছে অন্তত 50%। আমাদের বিধান মার্কেটে তো যে হিসাবে মানে 400 থেকে 500 কোটি টাকার ক্ষতি হবে বিধান মার্কেটে, সেইটাকে সামলে ওঠাই একটা কঠিন বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। ভাটা পড়ছে এবার পর্যটন শিল্পেও। ইতিমধ্যে প্রায় 70% বুকিং কমপ্লিট হয়ে গিয়েছিল। তবে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় সামনে এলো, তাতে এবার পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের কপালেও চিন্তার ভাঁজ। আমাদের দার্জিলিং জেলার যে মেজর অঞ্চলটা আছে সেটাতে কিন্তু কোনো ফ্লাড এফেক্ট হয়নি এবং সেখানে কোনো রকম কোনো ল্যান্ডস্লাইডও নেই। তো সেটা একটা খুব পজিটিভ বার্তা বহন করছে যে সার্বিকভাবে ট্যুরিজমে কিন্তু একটা এফেক্ট হবেই আমাদের এখানে। তাই সবাইকে, সরকারকে রিকোয়েস্ট করব যে যারা স্টেক হোল্ডার আছে চেষ্টা করবেন তাদের পাশে যদি দাঁড়ানো যায়, যদি গাড়ির ট্যাক্সে কিছু এই মুহূর্তে রিলিফ যায়। এখনো উত্তর সিকিমে আটকে অন্তত 3000 পর্যটক। পর্যটকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনায় প্রথম লক্ষ্য। ফাইট ব্যাক করতেই হবে যে কোনো মূল্যে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে উত্তর সিকিমে, যেখানে প্রায় 3000-এর অধিক পর্যটক আটকে আছে, আমরা খবর পাচ্ছি। সেখানে যেটা সমস্যা হচ্ছে রাস্তা টোটালি কাট অফ হয়ে আছে।
এবং ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে এবং সিকিম গভর্নমেন্ট থেকে যৌথভাবে একটা এয়ারলিফটিংয়ের প্ল্যানিং চলছে। যেগুলো নর্থ সিকিমে ড্যামেজ হয়েছে তার মধ্যে 1-2 ব্রিজকে কাজ করে টেম্পোরারি ব্রিজ করে সেটাকেও একটা চেষ্টা করা হচ্ছে। সকলেই চাইছেন 10 নম্বর জাতীয় সড়ক যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাই সারা রিপোর্ট, ক্যালকাটা নিউজ। প্রকৃতির রোষে লন্ড ভন্ড পড়শি রাজ্য সেকেন্ড। প্রকৃতির রুদ্ররূপে অকাল প্রাণ গেল কোচবিহার দিনহাটা ভেটাগুড়ির এক যুবকের। ময়নাগুড়ি সংলগ্ন তিস্তা নদী থেকে উদ্ধার 8 নিখোঁজের দেহ। এখনো পর্যন্ত অন্ততপক্ষে নিকট 10-এরও বেশি, শতাধিক যে কোনো মুহূর্তে বিপর্যয় নেমে আসার আশঙ্কা এখনও জারি রয়েছে উত্তরের রাজ্যে। প্রকৃতির রোষে লণ্ডভণ্ড পড়শি রাজ্য সিকিম। বুধবার ভোররাতে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি আছড়ে পড়ে উত্তর সিকিমের লাচেনের লোনক হ্রদে। হরপা বানের জল নিয়েই সিকিম সহ সমতলের সমস্ত কুল ছাপিয়ে ধ্বংসলীলা চালায় তিস্তা। প্রকৃতির রুদ্ররূপে অকালে প্রাণ গেল কোচবিহার দিনহাটার ভেটাগুড়ির এক যুবকের। জানা গিয়েছে, এক বেসরকারি ব্যাংকে কর্মসূত্রে সিকিমে থাকতেন বছর 27-এর রাহুল মোদক। বুধবার শিলিগুড়ির তিস্তা নদীতে এক মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মৃতদেহের ছবি শনাক্ত করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিকিম সরকার। বৃহস্পতিবার মৃতদেহের ছবি দেখে শনাক্ত করে তার পরিবার। রাহুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তা শোনার পর তো শুনছি যে সিকিমে যেরকম প্রবলেম চলছে, ঠিক আছে, হরপা বান এইসব। তারপর শুনলাম কোনো কারণে ওকে পাওয়া যাচ্ছে না। তারপর কালকে রাত্রে মোটামুটি 11টা-12টার দিকে ওর ডেড বডির আমি ছবি পেলাম। হচ্ছে ঢুকে গেছিলো ওদের, মানে ও গ্রাউন্ড ফ্লোরে ছিল, জল ঢুকে গেছিলো। তারপর হচ্ছে ওরা ভয় পেয়ে হচ্ছে একদম ছাদে চলে যায়, ভাবছে জল তো অত দূর অব্দি যাবে না। তারপর কোনো কারণে হয়তো এমন একটা কিছু সিচুয়েশন আসছে, ওরা লাভ মারছে, যেটা শুনলাম, ঠিক আছে। তারপর লাভ মারার পরে এরকমই সিচুয়েশন। বন্ধন ব্যাংকে কি নাম ওর? রাহুল মোদক। তারপরে আমরা ওখান থেকে রিপোর্ট করলাম যে ব্যাপারটা কি। তারপরে আস্তে আস্তে খোঁজ পেলাম যে পরে আমার দাদা, মানে রাহুলের বাবা আর 4 জন ওখানে গেছিল খোঁজার জন্য। পরে খুঁজতে খুঁজতে শিলিগুড়ি মেডিকেলে যাই। ওখান থেকে বললো যে মেডিকেল থেকে রিপোর্ট 3:30 থেকে 4টার মধ্যে, মানে পোস্টমর্টম করে তারপরে 4টার দিকে ছাড়বো আজকে। এদিকে ময়নাগুড়ি সংলগ্ন তিস্তা নদী থেকে উদ্ধার 8 নিখোঁজের দেহ। যদিও এখনো পর্যন্ত দেহগুলির পরিচয় জানা যায়নি। স্পিড বোট নামানো সম্ভব না হওয়ায় নৌকা নিয়ে মৃতদেহ উদ্ধার কাজের নামে উদ্ধারকারী দল। এখন অব্দি টোটাল আমরা 8টা ডেড বডিজ আমরা পেয়েছি, যার মধ্যে 6টা পুরুষের আছে আর 2টো মহিলাদের আছে। আচ্ছা, আর পুরো আইডেন্টিফাই করা হয়নি, ঠিক। মানে আমরা সার্কুলেট করছি যাতে যদি কেউ চিনতে পারে তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করবে, আমাদের কন্ট্রোল রুমকে কন্ট্যাক্ট করবে, থানাকে কন্ট্যাক্ট করবে। জানা গিয়েছে এখনো পর্যন্ত অন্ততপক্ষে 14টি ব্রিজ ভেঙে পড়েছে সিকিমে। নিহত 10-এর বেশি, নিখোঁজ শতাধিক। শরৎ মেঘের আড়ালে বিপর্যয়। তিস্তার রুদ্ররূপে সবচেয়ে বেশি বিপাকে পর্যটকরা। সিকিমের বিপর্যয়ে আটকে প্রায় 2000-এর বেশি পর্যটক। বৃহস্পতিবারও ছোট বড় বেশ কয়েকটি ধস নামার খবরও এসেছে। আশ্বিনের নীলাভ আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ উধাও, বদলে আধার কালো আকাশ থেকে যে কোনো মুহূর্তে বিপর্যয় নেমে আসার আশঙ্কা এখনো জারি উত্তরের রাজ্যে। শশীকেশ রায় ও ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। পেটের ভাত জোগাড় করতে গিয়েছিলেন ভিন রাজ্যে। পর্যটকদের পাশাপাশি নিখোঁজের তালিকায় নাম একাধিক শ্রমিকদের। সামাজিক মাধ্যম থেকে বন্যার খবর শুনতে পাওয়ার পর থেকে চিন্তায় পরিবার। আদৌ জীবিত তারা? উৎকণ্ঠায় পরিবার। কেউ গেছিলেন সেনাবাহিনীর কাজে, কেউ বা পরিযায়ী হয়ে গিয়েছিলেন চা বাগানে জোন খাটতে। আচমকা হরপা বানে বিপর্যস্ত সিকিম। পর্যটকদের পাশাপাশি নিখোঁজ বহু শ্রমিক। চুক্তিভিত্তিক আরবি পোর্টারের কাজে গিয়ে নিখোঁজ ময়নাগুড়ির রঞ্জিত রায়। গত মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে কথা বলার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন রঞ্জিত। সামাজিক মাধ্যম থেকে বন্যার খবর শুনতে পাওয়ার পর থেকেই চিন্তায় পরিবার। কালকে আমরা ডিএম এর মারফত আমরা জানতে পারি যে 80 জনের নিখোঁজের মধ্যে ওনার নামটা ওখান থেকে প্রকাশ করা হয় ডিএম অফিস। তারপরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ফোন করছিল, যোগাযোগ হয়েছিল। 7টার পরে আর বুধবার কোনো যোগাযোগ হয়নি। মেঘ ভাঙা বৃষ্টির জেরে লোনাক হ্রদের বাঁধ ভেঙে যায়। সেই বিপর্যয়ে নিহত হন 22 জন সেনা। নিখোঁজের তালিকায় নাম ময়নাগুড়ির ব্লকের পোর্টারে কর্মরত রঞ্জিত রায়েরও। মানে কালকের থেকে ফোনে পাচ্ছেন না? ফোন বন্ধ বলছে। এখন কোথায় যাবেন আপনারা?
আপনারা কোথায় কোথায় খোঁজ করছেন এখন? এখন তো বিডিও অফিসে খোঁজ করতেছি, বললো যে কোনো খবর হয়নি। এই তো এসব। সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেল বানারহাটের কাঁঠালগুড়ি চা বাগানের 2 শ্রমিক, নাম পঞ্চন ওরাও ও অজিত মুন্ডা। ফোন করে বলেছিল কি বাড় আসছে, জল বেশি হয়ে গেছে, লাপাতা হয়ে গেছে বলছে। আমার দেওর আছে, আমার বাচ্চা আছে, আমি আছি। সিকিমের কারপানিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন ওই 2 শ্রমিক। তিস্তা নদীর পাড়ে ক্যাম্পে রাতের বেলা ঘুমিয়েছিলেন তারা। সেই সময় আচমকাই মেঘ ভাঙা বৃষ্টিতে ড্যাম ভেঙে গিয়ে শুরু হয় বন্যা, আর তাতেই ভেসে যায় ক্যাম্পে থাকা শ্রমিকেরা। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও জলের স্রোতে ভেসে যায় কাঁঠালগুড়ি চা বাগানের 2 বাসিন্দা। कारपानी की जगह में काम करता था। उस रात मंगलवार को उस रात अचानक बाढ़ आने के कारण से लापता हो गया। नदी का गिट्टी का काम करता था। श्रमिक का काम करता था। कितना दिन पहले गया था वहाँ पर? अभी 3 महीना होने वाला। ক্ষণিকের হড়পায় তছনছ সবটা। আদেও প্রাণে বেঁচে আছে তারা, নাকি প্রাণটাও গেছে তলিয়ে? এখন উৎকণ্ঠায় পরিবার। জলপাইগুড়ি থেকে ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। একদিকে রাজভবন অভিযানে রাজ্যের শাসক দল, ঠিক তখনই দিল্লি ছেড়ে সাত সকালে উত্তরবঙ্গে পরিস্থিতি সরেজমিনে দেখতে হাজির রাজ্যপাল। ঘুরে দেখলেন গোটা এলাকা, শুনলেন সাধারণের অভাব অভিযোগ। ফের অনন্য নজির করতে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। গুলিতে জলস্ফীতি বেড়েছিল, সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হয়েছিলেন। ঠিক সেই এলাকায় এসে তিনি উপস্থিত হয়েছেন, একদম সরেজমিনে একদম সমস্ত পরিস্থিতি তিনি খতিয়ে দেখার জন্য তিনি একদম গ্রাউন্ড জিরোতে নেমে গিয়েছেন। এবং যে বিষয়টি জানিয়ে রাখার চেষ্টা করবে, এর আগে কিন্তু রাজ্যপাল যখন সেবকে গিয়ে ঠিক সে সময় সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেছিলেন, এবং এখানেও যখন রংধামালিতে তিনি যখন এসে পৌঁছেছেন, এখানেও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেছেন। बासिंदा है, आपको बहुत धन्यवाद देता है, आपको बहुत अच्छा हम लोग मान लेता है, ठीक है। There has been great suffering for the people. Many of them, as we can see in front of us, lost all their crops. It was to be harvested very soon. Now nothing is there. It's all under water. There's a lot of suffering. We have to do our best to see that whatever assistance can be given to the farmers should be given. দুর্ঘটনা শুধুই দুর্ঘটনা নয়, উন্নয়নের নামে প্রকৃতি নিধনও প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ বলে দাবি রাজ্যপালের। Accidents are not accidental. There is a reason behind it. Major reason is that we have gone on to attack nature wantonly. In the name of development, we try to destroy ecology. See, whatever does not make ecological sense will not make economic sense either. রাজ্যপালের মন্তব্য ফের উস্কে দিল আসল বাস্তবটা। সত্যিই কি প্রাকৃতিক কারণে বন্যা? দিনের পর দিন প্রকৃতি নিয়ে ছিনিমিনি।
এদিকে ভয়াল রূপ ত্যাগ করে ধীরে ধীরে শান্ত হচ্ছে তিস্তা। ক্ষয়ক্ষতি পরিদর্শনে জলপাইগুড়ি গজলডোবায় সেচমন্ত্রী পার্থ ভৌমিক ভয় নেই আশ্বস্ত করছেন মন্ত্রী। তিস্তা পাড়ের বাসিন্দারা একটু স্বস্তিতে, তবু খচখচ করছে ভয়ের কাঁটা। খামখেয়ালি প্রকৃতির কি বা ভরসা। উত্তাল প্রকৃতি নিশ্চিহ্ন করে দিতে পারে গোটা মানব জাতিকে। বুধবার সব শেষ হওয়ার ভয়টাকে খুব কাছে থেকে অনুভব করেছে বঙ্গের উত্তর। সিকিমের লোনক হ্রদে মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তার উথাল পাথাল স্রোতে জলপাইগুড়ির গজলডোবায় ভেসে এসেছিল 3টি মৃতদেহ। গজলডোবার উঠতি পর্যটন কেন্দ্র, রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ভোরের আলো নিয়েও শঙ্কার শেষ নেই। বৃহস্পতিবার সেই গজলডোবার হাওয়া মহলেই বিশেষ বৈঠকে বসলেন রাজ্যের সেচমন্ত্রী। সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মূলত টেকনিক্যাল টিম, তাদের প্রত্যেকের সাথে কথা বললাম কি অবস্থা আছে। আমরা